কিন্তু ইউনূস সরকার মোটেও ছাড় দিচ্ছে না। আবার জয়শঙ্কর ভয় দেখায়। জয়শঙ্করের একটা বক্তব্য আমি বিশ্লেষণ করেছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যে নির্বাচন না হলে সম্পর্ক স্বাভাবিক হবে না, আর নির্বাচনের পর আওয়ামী লীগকে যদি নর্মালাইজ করা হয় সোসাইটিতে, তাদের নিষেধাজ্ঞা যদি উইথড্র করা হয়, ওইটাকে তারা স্বাভাবিক হিসাবে দেখে নেবে, তার আগে পরিস্থিতি স্বাভাবিক বলে তারা মনে করবে না। কিন্তু না, সেই যুগ নাই। এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এখন পাকিস্তানের মতো, চীনের মতো। এবং ইউনূস সরকার যেদিকে হাঁটছে, আমরা যেভাবে আহ্বান জানাচ্ছি, প্রয়োজনে পাকিস্তান এবং চীনের সাথে সিকিউরিটি প্যাক্ট করবে, তারপরও ভারতকে শায়েস্তা করা হবে। অতএব তারেক রহমান যেটা চান, যেমন তারেক রহমান, এই যে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এবং আইপিএল সম্প্রচার হবে না সম্ভবত বাংলাদেশে, এবং ভারতের অন্যান্য টেলিভিশন চ্যানেল অমুক তমুক এগুলো বন্ধ করার একটা উদ্যোগ দাবি আসতে পারে। এই প্রেক্ষাপটে তারেক রহমান কি চায়? তিনি চুপচাপ, তিনি গোপনে গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে মিটিং করেন। তারেক রহমান চান যে যাই ঘটুক, মোস্তাফিজ করুম, যত ফিজকে বাদ দিক, এই বিষয়ে আমাদের কিছু বলা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। বরং বাংলাদেশ ভারতে খেলুক। এখন তারেক রহমানের সাপোজ বিসিবি প্রেসিডেন্ট যদি এখন বিএনপির দালাল তামিম ইকবাল হতো, তাহলে এই তামিম ইকবাল কে তারেক রহমান ফোন দিয়ে দিত যে তামিম বাবা, মোস্তাফিজকে বাদ দিয়েছে, এগুলো নিয়ে ফেসবুকে একটু কান্নাকাটি করো, কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, আইপিএল বন্ধ করে দেওয়া হবে, এগুলো বলো না। এটি করতে ডেফিনেটলি। কিন্তু না, বিএনপির দালাল নির্বাচিত হতে পারেনি, ভোটেই দাঁড়াতে পারেনি, কান্নাকাটি করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে তামিম ইকবাল। তামিম ইকবালের কোনো খাওয়া নেই। তো এই বিসিবি, মেরুদণ্ডওয়ালা বিসিবি, এই বিসিবিতে আছে আসিফ আকবর, এই বিসিবিতে আছে খালেদ মাসুদ পাইলট, এই বিসিবিতে কবর সোজা করে দাঁড়ানো লোক আছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই বিসিবি। অতএব ইউনূসের নেতৃত্বে সরকারের পরামর্শেই খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত এসে গেছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এবং এই সিদ্ধান্তকে আবার সেলিব্রেট করছে ইউনূস সরকার। এটি হচ্ছে বার্তা যে ভারতকে কোনো ছাড় দিবে না বাংলাদেশ। একটা থাপ্পড় দিলে আরেকটা খেতে হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেই পর্যায়ে যাবে, একটা দিলে দুইটা খেতে হবে। যেমন পাকিস্তানের একজনকে যদি ভারত মারে, পাকিস্তান ওদের 4 জন 5 জন 6 জন 8 জন 9 জন না মেরে ওরা ঘরে ফিরে যায় না। পাকিস্তানের সাথে পাকিস্তানের রেসিপ্রোসিটিটা এইভাবে। চীনের সাথে অরুণাচলে সেম, একটু চালাকি করেছিল। এটা চীনের সাথে ভারত এমন লাথি গুতা খায়, যদি বলে যে অরুণাচল আমাদের, এই পর্যন্ত আমাদের, তাতেই নাকি মাইর খায়, কোনো অ্যাকশন নেওয়া লাগে না। পাকিস্তানে তো গুলি করলে তারপরে পাল্টা খায়, একটা করলে 5টা খায়, কিন্তু চীনের সাথে হচ্ছে যে হা করলেই মাইর খায়। তুই হা করছিস কা, তুই বলার চিন্তা করছো কা, নিয়াত করলেই মাইর। এই হচ্ছে অবস্থা। এবং কেমন মাইর দেয় চীন মাঝে মাঝে জানেন? অরুণাচলে ভারতের একটা সেনা ঘাঁটি আছে, যেটা ভূমি থেকে অনেক উপরে, পাহাড়ের উপরে। তো চীনের সেনাবাহিনী মাঝে মাঝে উল্টাপাল্টা করলে ভারতের বর্ডার ক্রস করে, তাদের সেই যে পাহাড়ের উপরে সেনাঘাঁটি, ওইখানে উঠে ভারতের সেনাবাহিনীর লোকজনকে থাপ্পড় টাপ্পড় দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। একবার এরকম ঘটনা ঘটেছে, পাহাড় থেকে নাকি লাথি দিয়ে ফেলে দিয়েছে। আবার অনেকে নাকি মেরে তারপরে তার প্যান্ট শার্ট লুঙ্গি টুঙ্গি যা ছিল আন্ডারওয়্যার সব নিয়ে গেছে। তা চীনের কাছে এরকম মাইর খায়, পারে শুধু বাংলাদেশের সাথে। বাংলাদেশে গ্রাম্য সমাজে প্রাচীনকালে যে স্ত্রীর উপর স্বামী নির্যাতন করতো, ওইটা পারে, কথায় কথায় থাপড়াইতে পারে। এবং তালাক দেওয়ার চিন্তা করলেই মাইর, বলতো না যে তালাক, যে মায়ের ওজন শুনে বুঝো না যে কি চাই, যাও না এখন বাপের বাড়ি। এটা আধুনিক যুগে এখন কোনো মহিলার সাথে করলে স্বামীর খবর আছে, জেল কাটা লাগবে। কিন্তু একসময় বাংলাদেশি সমাজে এই চিত্র ছিল। স্বামী শুধু মারতো স্ত্রীকে, এখন আছে দেখেন, স্ত্রীর গায়ে হাত দেয়, দেখ না, স্বামী যেই হোক তার জেল কাটা লাগে। নীরবে নিবৃতে 2-1টা থাপ্পড় হয়তো কেউ সহ্য করতে পারে। আজ থেকে 15-20 বছর আগে যে টাইপের মায়ের, লাঠি দিয়ে মায়ের, আমরাই গ্রামে দেখেছি, বিভিন্ন জায়গায় সালিশি দেখেছি, শুনতে যেতাম, দেখতে যেতাম। কিন্তু 2-1 দিন পর আবার ঠিক হয়ে যেত, সংসার করতো। কিন্তু এখন এটা চলে না। তো ভারত বাংলাদেশের সম্পর্কটা ছিল ওই টাইপের। কিন্তু না, এখন
এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তো দর্শক, এটা সেলিব্রেট করছেন